আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যানারে চলছে বিক্ষোভ ও নানা কর্মসূচি। গত ৫ আগস্টের পর বিভিন্ন সময় এই দাবি উঠলেও সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে নতুন করে জোরে সোরে মাঠে নেমেছে বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। তাদের এই দাবি নিয়ে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কদিন আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। আওয়ামী লীগের অভ্যন্তরেও নেতৃত্ব বদলের চাপের বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে, নাকি দাবির মুখে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দর্শক, TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিষিদ্ধ নাকি নির্বাচন, বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আজকে যুক্ত আছেন শাহিদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি প্রথমে যেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আসতে চাই, আমি একটু শাহিদুল হক রুবেল আপনার কাছেই আসি। আমি তুলে ধরি একটু বিষয়টি, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি বাংলাদেশে আর চলবে না, এমনটা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন যে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেয়া হবে না, আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। এই যে তাদের স্ট্যান্ড, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে সহ TVN 24 এর সকল দর্শককে এবং আমার সহ আলোচক সহ সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা খুব একটা ক্রান্তিকাল পার করছি। প্রায় ৮ মাস হয়ে যাবে আমাদের সেই অগাস্ট গণঅভ্যুত্থানে। এই অগাস্ট গণঅভ্যুত্থান আমাদের মাঝে, বিশেষ করে জনগণের মাঝে একটা স্বপ্ন তৈরি করে ফেলেছিল। স্বপ্নটা হচ্ছে যে একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি, মুক্ত হয়ে এখন আমরা ধীরে ধীরে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে প্রবেশ করব। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা আইনের শাসনের বাংলাদেশ, হানাহানি থাকবে না, মানে সন্ত্রাস থাকবে না, একটা সব কিছু একটা লজিক্যাল জায়গায় আসবে, একটা চমৎকার বাংলাদেশের দিকে এবার বাংলাদেশ যাত্রা করবে। জনমনে তো এরকম প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা নানাভাবেই পূরণ হচ্ছে না, এবং একের পর এক নতুন নতুন সংকট, নতুন নতুন হানাহানি, জাতিকে নতুনভাবে বিভক্ত করবার নানান প্রক্রিয়া রয়ে গেছে। ফলে আমাদের তো কথা ছিল একটা গণতন্ত্রের, আমাদের কথা ছিল তো একটা বাক স্বাধীনতা, একটা জান এবং জবানের স্বাধীনতা। সেই জান জবানের স্বাধীনতার সময় এসে আমরা আবার যদি হচ্ছে গিয়ে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা ওনারা বলেন, আমার কাছে তো এটা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আর কি। তো সেরকম পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমরা আটকে যাব কিনা, খুবই অপ্রয়োজনীয় এবং অসময়োচিত বিষয়গুলোকে নিয়ে আমরা বিতর্ক করব কিনা, বিতর্কে লিপ্ত হব কিনা, রাষ্ট্রকে, বাংলাদেশকে মেরামত না করে আমরা এই নিয়ে সংঘাতে জড়িয়ে যাব কিনা, এবং সংঘাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলি, আপনারা যদি দেখেন জাতিসংঘের যে রিপোর্টটা আসছে, সেই রিপোর্টের ক্ষেত্রে দেখবেন যে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করবার কথা। ঠিক আছে, একটা ইনক্লুসিভ রাজনীতি বাংলাদেশে আনার কথা রয়েছে, এবং একটা পার্টিসিপেটরি ইলেকশনও দরকার। সেই সমস্ত বিবেচনা করলে তো আমার মনে হয় যে আমরা যেখানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, যেখানে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে মানুষের কাছে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাকে আবার প্রাসঙ্গিক করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই, আমার দেশের খুব কাছাকাছি শ্রীলঙ্কায় গত 2-1 বছর আগে সেখানে গণঅভ্যুত্থান হয়েছে। সেখানেও কিন্তু আমাদের দেশে যখন গণভবনে জনগণ গিয়েছিল, সেই সময় কিন্তু সেই রাজা পাকসের যে প্রাসাদ, সেখানেও কিন্তু জনগণ ঢুকেছিল। এবং সেটা যদি খেয়াল করেন যে সেখানে রাজা পাকসের পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা খুব সামান্য ভোট সেই নির্বাচনে পেয়েছে। আর সেই নির্বাচনের আগের নির্বাচনে যারা মাত্র 3% ভোট পেয়েছিল, সেই জেভিপি 45% ভোট পেয়ে এখন তারা রাষ্ট্রপতিও অনুরাধ সেনায়কে, আবার পার্লামেন্টেও তারা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে শ্রীলঙ্কা যাত্রা শুরু করে দিয়েছে। কিন্তু ওই
পুরনো বন্দোবস্ত মুছতে গিয়ে, ঠিক আছে, নতুনকে বিনির্মাণের যে কাজ, সেই কাজকে আমরা নষ্ট করতে পারি না বাংলাদেশের প্রেক্ষাপটে। ফলশ্রুতিতে হচ্ছে জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, জনগণ প্রয়োজনে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। এবং আমাদের স্পষ্ট কমিউনিস্ট পার্টির কথা হচ্ছে, যারা ফৌজদারি অপরাধে দণ্ডিত যারা হবেন তা তো নির্বাচন করতে পারবেন না বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী। যাদের বিরুদ্ধে খুন, হত্যার অভিযোগ রয়েছে, টাকা পাচারের অভিযোগ রয়েছে, লুটপাটের অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা নিশ্চয়ই বাংলাদেশে রাজনীতি করতে পারেন না, তিনি যে দলই হোক। এমনকি বিষয়টি হয় যে ওনারা বলছেন নামে করতে পারবেন না, বেনামে করবেন, বেনামেও করতে পারবেন না। এনসিপিতেও যোগ দেন যদি তারা, জাতীয় নাগরিক কমিটির পার্টিতেও তারা যোগ দেন যদি, আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় যারা রয়েছেন, যারা সন্ত্রাস করেছেন 15 বছর, তারাও যদি এনসিপিতে যোগ দেন বা জামাতে যোগ দেন, তারা কি রাজনীতি করতে পারবে? তারা সেখানেও রাজনীতি করতে পারবে না। এনসিপি থেকেও সেই পতিত স্বৈরাচারের দোসরা রাজনীতি করতে পারবে না, নিজের নামেও করতে পারবে না। কিন্তু কারা করতে পারবেন? তারা যারা ফৌজদারি অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, ক্রিমিনাল অফেন্স যাদের বিরুদ্ধে রয়েছে, তারা রাজনীতিটা করতে পারবে না। এছাড়া আমার দরকার বাংলাদেশে খুব দ্রুত একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে প্রবেশ করা। গণতন্ত্র মানে শুধুমাত্র আমার মতো করে যে মানুষগুলো আছে তারাই শুধু কথা বলবে, যারা আমার বিপক্ষের মানুষ আছে তারাও কথা বলবে, তারও কথা বলার অধিকারটা রক্ষা করাই তো গণতন্ত্র। আমরা তো সেই গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করতে চাই, আমরা সেই বাংলাদেশের দিকে যাত্রা শুরু করতে চাই। এই জি, আপনাকে ধন্যবাদ। আমি তানভীর হোসেন আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, আপনি যদি একটু বলতেন, আমি সাথে একটু যোগ করি। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এবং তিনি বলেছেন যে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা ক্যান্টনমেন্টেই থাকুন। এবং আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই, এই ধরনের কথা তিনি বলেছেন। এই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলটির যে তরুণ নেতারা, তারা যে কথাগুলো বলছেন, যেমনটা সাইদুল্লাহ রুবেল বলছিলেন, একই বিষয় আমি একটু প্রাসঙ্গিক বিষয়টা তুলে ধরলাম, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং রুবেল ভাইকে এবং টিভিএনের দর্শকদেরকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সময়ের জন্যে। এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে, যেটা বলা হয়েছে যে 5ই আগস্টের পর থেকে। তা 5ই আগস্টের পর থেকে যদি ওই সময়টা একটু বিবেচনায় নেই, সেই সময়টাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের সামরিক বাহিনী একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। এবং বলা হয় যে এই পুরো গণ অভ্যুত্থানটা সহজ হয়েছিল তাদের অংশগ্রহণের জন্যে। তারা কীভাবে অংশগ্রহণ করেছে? তারা যদি আপনি দেখেন যে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের আগে যখন কারফিউ হলো এবং সামরিক বাহিনী থেকে যখন ঘোষণা দেওয়া হলো যে তারা অস্ত্র ধারণ করবে না, তার মানে তারা গুলি করবে না, সো সেটা কিন্তু একটা পরোক্ষভাবে একটা যারা আন্দোলন করছিল তাদের জন্য একটা ছাড় দেওয়া হয়েছিল। এবং সেখানে আপনি দেখেন আওয়ামী লীগও কিন্তু, আমরা যদি তখনকার সময়টাকে একটা যুদ্ধক্ষেত্রের মতো বিবেচনা করি, তাহলে যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী প্রস্থান করলো এবং আওয়ামী লীগ প্রস্থান করেছে। আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগ মাঠে নামার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের দিক থেকে ঠিক সেরকমভাবে মাঠে নামা হয়নি, যে কারণে আওয়ামী লীগও প্রস্থান করলো, সামরিক বাহিনীও প্রস্থান করলো। এবং তারা হলো যে বিপ্লবীরা বা বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি, তারা খুব ভালোভাবেই তাদের লক্ষ্যটা অর্জন করতে পারলো। এখন এই জায়গাটাতে যে সমস্যা যেটা হয়েছে, পুলিশ আসলে মাঝখানে বিপদে পড়ে গেছে। পুলিশের পক্ষে আসলে সেভাবে তাদের তো আর থানা ছেড়ে যাওয়ার সুযোগ ছিল না। তো সেখানটাতে দেখেছি যে আমরা অনেক আপনারও হানাহানি হয়েছে। তাহলে হানাহানি যেটা হয়েছে, যেটা রুবেল ভাইও বললেন যে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। তাহলে বিচার তো এক হাতে তো তালি বাজেনি, বিচারটা তাহলে দুই দিকের যারা ছিল প্রত্যেকেরই বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, সেটা যেই দলেরই হোক, তাদেরকে সেখানে সে বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু এই 8 মাসে একটা জিনিস সুস্পষ্ট, যে ঐক্য এস্টাবলিশড হয়নি। ঐক্য কেন এস্টাবলিশড হয়নি? ঐক্য, যে কোনো ঐক্যের প্রশ্নই যখন আপনি বলবেন, ঐক্যটা হলো স্বার্থের ঐক্য, রাজনৈতিক স্বার্থের ঐক্য। সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক স্বার্থের একটা ঐক্যে আমরা দেখছি যারা মাঠে কাজ করছেন বা মাঠে আন্দোলন করছে, তাদের মধ্যে একটা ঐক্য এস্টাবলিশড হয়নি। এই ঐক্য এস্টাবলিশড না হবার কারণে যেটা হয়েছে, তারা নিজেদের স্বার্থে, নতুন দলগুলো,
হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ বা যারা নতুন দলগুলো আছেন তারা নিজেদের স্বার্থে একটা রাজনৈতিক ন্যারেটিভস তৈরি করছে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে এক হলো যে পক্ষভুক্ত যারা আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে কোনো ঐক্য এস্টাবলিশড হয়নি এবং এর মধ্যে প্রত্যেকেই নিজ নিজ স্বার্থের জন্য এক একটা ন্যারেটিভস তৈরি করছে। তাহলে এখানে ফাইটটা দুই রকমের হচ্ছে, একটা হলো যে মানে ন্যারেটিভসের একটা ফাইট হচ্ছে, আরেকটা ফাইট হচ্ছে স্বার্থের ফাইট। এই জায়গাটাতে যখন প্রশ্নটা আসে যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি যে এক ধরনের নীরবতা রয়েছে। সেই নীরবতাটা তারা কখন ভাঙবে সেটা একটা প্রশ্ন। কারণ আওয়ামী লীগের বিষয় যদি আপনি একটা চিন্তা করেন তাহলে দেখবেন বাংলাদেশের 300টা সংসদীয় আসনের প্রতিটাতে আপনার 10 জন করে তাদের কম্পিটেন্ট প্রার্থী রয়েছে এবং এরা কেউই কিন্তু আওয়ামী লীগ ত্যাগ করে নেই। সো এই 10 জন করে যদি হয় তাহলে 3000, এই 3000 নেতা এরা কি অন্য কোনো দলে যোগদান করবে? কিংবা যদি প্রশ্নটা এভাবেই হয় যে আওয়ামী লীগের শূন্যস্থান কে পূরণ করবে, আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করার মতো কি অন্য কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে আবির্ভাব হয়েছে? তাহলে এই প্রশ্নগুলোকে সামনে রেখে আমাদেরকে আসলে মাথায় নিতে হবে যে আওয়ামী লীগের সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে ভোটের মাধ্যমে নিতে হবে এবং সে ভোট দিবে জনগণ, নির্বাচনে যেতে হবে। নির্বাচনে যদি জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে আর জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, যতখানি ভোট দেয় তারা ততখানি সমর্থন আছে বলে ধরে নিতে হবে। তাহলে সবার আগে প্রশ্ন হলো যে আপনি এই প্রশ্নগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই প্রশ্নগুলো সমাধান হতে পারে, উত্তরটা দিতে পারে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। তো আমার কাছে মনে হয় যে এই যে ন্যারেটিভসগুলো তৈরি হচ্ছে, যে ডায়লগগুলো তৈরি হচ্ছে, সামরিক বাহিনীর প্রসঙ্গ যেটা এসেছে, এখানেও আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আইএসপিআর থেকে কিন্তু কোনো রিয়াকশন দেওয়া হয়নি, কোনো মন্তব্য করা হয়নি। সো আমরা যাই শুনছি এক পক্ষের গল্প শুনছি, আমরা আরেক পক্ষের গল্পটা শুনছি না। কারা তাদেরকে ইনভাইট করেছে, তারা কি ইনভাইটেড ছিল, তাদের মধ্যে যেহেতু অনেকগুলো নেগোসিয়েশনের কথা আমরা শুনেছি, তাহলে নেগোসিয়েশন যতদিন চলবে ততদিন আপনি আমার বন্ধু, আর নেগোসিয়েশন যখনই বন্ধ হয়ে যাবে তখনই আপনি আপনার বাড়ি ফিরে যান, আমি আমারটা দেখে নিব, আমি আমারটা সামলে নিব, এরকম একটা অ্যাটিটিউড। সো এটা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক প্রজ্ঞার যথেষ্ট অভাব এবং এই বক্তব্যগুলো এত দ্রুত সোশ্যাল মিডিয়াতে চলে আসা আমার কাছে মনে হয় জাতির জন্য একটা অশনি সংকেত। কারণ হলো যে তারা যে ঘোষণাগুলো ইতিমধ্যে দিয়েছে, যে তারা বারবারই বলেছে আমরা কিন্তু সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার, আমরা বলেছিলাম অস্ত্র ধারণ করব, এই কথাগুলো কিন্তু চরমপন্থী কথাবার্তা। এই কথাবার্তাগুলো ওরা একটা সদ্য রাজনৈতিক দল, একটা নতুন তরুণ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এই কথাগুলো শুনতে চাইবো না। আমরা যেটা চাইবো যে এই যারা স্টেক হোল্ডারগুলো আছেন, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা নিজেদের মধ্যে একটা অবশ্যই সমঝোতা করবেন, তাদের মধ্যে যে স্বার্থের সংঘাত আছে সেটাকে তারা মিটিয়ে নেবেন, তাহলেই সম্ভবত বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহদুল হক রুবেল। আমি একটু আসি আপনার কাছে। তানভীর হোসেন যেমন বলছিলেন, আমি যে প্রশ্নটা রেখেছিলাম, এই যে সেনাবাহিনীকে নিয়ে যে হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলেছেন, অথবা এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসটি এবং দেখেছি, যা বলেছেন। জি, আমি যতটুক শুনেছি আর কি, যে 11ই মার্চ একটা আলোচনা হয়েছিল আর সম্ভবত প্রতিক্রিয়াটা আসা শুরু করেছে 21শে মার্চ। মাঝখানে 10টা দিন আছে, 10টা দিন দেরি হয়েছে। কেন হয়েছে আমি ঠিক জানি না, আমি ঠিক বুঝতে পারি না যে কেন 10 দিন লাগলো ওই প্রতিক্রিয়াতে। 11ই মার্চেই প্রতিক্রিয়া করার কথা, 12ই মার্চ সকালবেলাই করার কথা যদি 11ই মার্চ গভীর রাতে বৈঠক হয়ে থাকে। তো 12ই মার্চ সকালে নয়, এতদিন পরে 21শে মার্চ থেকে কেন? এই কেনটা আমি ঠিক বুঝতে পারি না, আপনাদেরকেও বুঝাতে আমি পারবো না। এটা একটি ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি হাসনাত আব্দুল্লাহকে যখনই প্রথম দেখেছি আন্দোলনের সময়, তারপরে বিভিন্ন সময় টিভিতে, টক শোতে, আমার কাছে মনে হয়েছিল যে ওনাদের মধ্যে উনি অন্যতম কুল, স্মার্ট একজন হচ্ছে ছাত্র নেতা। কিন্তু আমার কাছে এই জায়গাটাতে মনে হচ্ছে যে তিনি খুব মাথাটা স্থির রাখতে পারছেন না। কিন্তু কেন রাখতে পারছেন না সেটা বুঝতে পারছি না। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারপর একটা বিরাট বড় একটা অর্গান, এবং তার হচ্ছে সেনাবাহিনীর প্রধান, সেই রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের সাথে তার আলোচনা, সেই আলোচনার সুযোগ কতটুকু সেটুকু একটু বোঝার ব্যাপার আছে। তিনি তো রাষ্ট্রের প্রতিনিধি না, মানে তিনি সরকারের প্রতিনিধি নন, ঠিক আছে? তিনি হচ্ছে তার রাজনৈতিক দলের একজন সংগঠক মাত্র, প্রধানও নন। হ্যাঁ, আলোচনা হতে পারে হচ্ছে গিয়ে
সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা হতে পারে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হতে পারে, প্রধান উপদেষ্টার সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। আমরাও তো এই আন্দোলনের অংশীজন, আমরাও তো আন্দোলনে আমাদের শহীদ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের শহীদ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও তো সেনাবাহিনীর প্রধানের সাথে তো আমাদের আলোচনা করার কোনো সুযোগ নেই। আমরা আলোচনা করতে পারি, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যাচ্ছি, আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে আলোচনা করছি। তো এই আলোচনাগুলো তো দেশবাসী জানে, এটাই তো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু এর বাইরে একটি বিশেষভাবে আলোচনা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সাথে ওনাদের, এই বিষয়টা কিন্তু জাতির মনে একটা বড় প্রশ্ন। কেন ওনাদের সাথে গোপনে আলোচনা হচ্ছে, ঠিক আছে, আবার সেই আলোচনা সমঝোতা হয়তো ভেঙে যাচ্ছে বা সমঝোতা হচ্ছে না, সেটা আবার 10 দিন পরে তার প্রতিক্রিয়া দেখছি। তারপর আমরা আবার দেখছি হচ্ছে ঠিক এরকম একটা জটিল পরিস্থিতি, যে জটিল পরিস্থিতি আপনি জানবেন যে আজকে গাজীপুরের অসংখ্য রাস্তা বন্ধ ছিল, কারণ হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আর কয়দিন পর, এই সপ্তাহে হচ্ছে শেষ ওয়ার্কিং উইক, এরপরে আসবে হচ্ছে ঈদ। ঈদে শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাচ্ছে না, তাদের বোনাস পাচ্ছে না, অর্থাৎ বকেয়া বেতন বোনাসের দাবিতে হচ্ছে গিয়ে খুবই উত্তেজনা চারদিকে। তো সেই দিকে তো আসলে আমাদের ফোকাস নেই, না হলে আমাদের ফোকাসটা হচ্ছে যে এখন এখানে এসে গেছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ক্ষেত্রে তার কোনো আলোচনা নাই। আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রশ্ন আসতেছে। এই রিফাইন্ড আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ করতে চাচ্ছে? আমি তো দেখেছি বাউদ্দিন নাসিমের কোনো একটা পত্রিকায় একটা আলোচনা দেখেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সোহেল তাজ বা সাবের হোসেন চৌধুরী এদের নেতৃত্বে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ। বাউদ্দিন নাসিমরা তো এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তারা মনে করে যে শেখ হাসিনা তাদের বারবার নির্বাচিত সভানেত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা আওয়ামী লীগের মধ্যেই নেই, ঠিক আছে। অর্থাৎ যার হচ্ছে বিয়ে তার খবর নাই, অন্যরা হচ্ছে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছি। রিফাইন্ড আওয়ামী লীগ আবার তো আওয়ামী লীগই তো রিফাইন্ড আওয়ামী লীগ এখনো প্রেজেন্ট করেনি, এটা কি আবার হচ্ছে অন্যরা বানাই দেবে রিফাইন্ড আওয়ামী লীগ? না, প্রয়োজনে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হবে, জনগণের মধ্য থেকে একটা নতুন আওয়ামী লীগ তৈরি হতে পারে। সেটাকে তো তৈরি করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কোনো বাহিনীর প্রধানেরও না, ঠিক আছে। আর ওটা ঠেকানোর ব্যাপারে আমার আগে আসুক, তারপর আমরা দেখব। জনগণ তো ভুলে যায় না, জনগণের স্মৃতিশক্তি এত খারাপ না, মাত্র 8 মাস গেছে, ঠিক আছে। জনগণ এখনও মনে আছে বা হচ্ছে গিয়ে 53 বছর আগে 1971 সালে জামাত ইসলামের ভূমিকা কী ছিল, সেটা জনগণ এখনও ভুলে নাই। আজকেও আওয়ামী লীগ যেমন রাজনীতি করতে না পারে যদি হত্যাকাণ্ডের জন্য, এই আমার 3-4 হাজার ভাইকে হত্যা করার জন্য, নিশ্চয়ই 30 লক্ষ মানুষকে এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষণের যে যারা সহযোগিতা করেছে তারাও কেমনে করে রাজনীতি করে। তারা যদি রাজনীতি করার সুযোগ পায় জামাত ইসলাম, তাহলে অন্যান্য যে ব্যাপার রয়েছে সেই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর তারাও তো রাজনীতি করতে আসবে, একই যুক্তিতে আসবে। ফলে সেনাবাহিনী এবং হচ্ছে গিয়ে আমার আন্দোলনকারী এই সহযোদ্ধা, এদেরকে মুখোমুখি হতে আমরা খুবই বিব্রত বোধ করছি। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি খুবই আতঙ্কিত, খুবই শঙ্কাগ্রস্ত যে বাংলাদেশ কি ইলেকশন হবে না, এই ঘটনার মধ্যে দিয়ে কি আরও প্রলম্বিত হবে নির্বাচন, মানে আমরা কোন পথে যাচ্ছি, কোন অন্ধকার পথে। মানুষও কিন্তু খুবই আতঙ্কিত, নানা রকম গুজব আসতেছে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, মানুষ ভীত, মানুষ সন্ত্রস্ত। এই ভীতি আর সন্ত্রস্তের মধ্যে দয়া করে মানুষকে রাখেন না, আলোচনার পর আলোচনা হোক, সেই আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় আসুক, আসার মধ্য দিয়েই ঠিক করা দরকার আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এবং এখানে কারা রাজনীতি করবে, ঠিক আছে। আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সবাই সেখানে রাজনীতি করতে পারে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে সিপিবির স্ট্যান্ডটা কি আসলে এই বিষয়ে আওয়ামী লীগের প্রশ্নে যদি জিজ্ঞেস করেন? আমাদের স্ট্যান্ড হচ্ছে, এটা আগেরবারও বলেছি, আগের প্রশ্নে বলেছিলাম যে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী, হত্যাকাণ্ডে, দুর্নীতিতে, লুটপাট সহ, তারা হচ্ছে নিশ্চিতভাবে এই দেশে রাজনীতি করতে পারবে না, তাদের বিচার করতে হবে। প্রথম কথা রাজনীতি করতে পারা আর না পারা পরের ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, বিচারে তারা দণ্ডপ্রাপ্ত হবে, আর দণ্ডপ্রাপ্ত লোকটা তো নির্বাচন অংশগ্রহণ করতেই পারে না। জি, আবার একটা প্রশ্ন আছে এই জায়গাটাতে, এটা কি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সকলের সব রাজনৈতিক দলের ক্ষেত্রে? ওয়ার্কার্স তার যারা হচ্ছে গিয়ে সহযোগী সংগঠন তাদের ক্ষেত্রে, ইভেন কি আমি যদি হচ্ছে গিয়ে আমার কমিউনিস্ট পার্টির কেউ যদি হচ্ছে ফৌজদারি দণ্ডে আজকে দণ্ডিত হয়, তো সে নিশ্চিত সেও তো নির্বাচন করতে পারবে না। সেটা হতে পারে রাজনৈতিক না হলো, রাজনৈতিক না কারণ ছাড়াও তো হচ্ছে অন্যান্য কারণে মানুষ হচ্ছে গিয়ে ফৌজদারি দণ্ডে দণ্ডিত হতে পারে।
জি ঠিক আছে, এটা তো আইন, এখানে নতুন করে আমার কিছু বলার নাই। সেটাই। জি, সাইদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে যাই। তানভীর হোসেন, বিরতির পর একটু আপনার কাছে আসি। যেমনটা বলছিলেন সাইদুল হক রুবেল, আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা আসলে সরকারের নেই, এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা অথবা রাজনীতি কিভাবে করবে এটা আসলে তারাই সিদ্ধান্ত নিবে, এমনটাই বলছেন। কিন্তু আমরা যদি দেখি যে অভ্যুত্থানের যে অন্যতম অংশীদার তরুণদের যে রাজনৈতিক দল এবং যারা রয়েছেন, তারা কিন্তু সবাই বলছেন যে বিরোধিতা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে তারা দেখতে চান না এবং নির্বাচনে দেখতে চান না, এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, যে বিষয়টি তাদের কথা। এই যে জায়গাটি, এই যে অভ্যুত্থানের অন্যতম বড় অংশীদার যারা এবং সরকার, এই যে একটি আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি অবস্থান আওয়ামী লীগকে কেন্দ্র করে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আমি দেখছি যে সরকারের এটা তো আসলে একটা তৈরি করা মুখোমুখি অবস্থা, আমার কাছে যেটা মনে হয়েছে। তৈরি করা এই কারণে বলছি যে যারা এই মুখোমুখি অবস্থায় গেছে তাদেরই সঙ্গীরা এখনও সরকারে আছেন, এবং তাদেরই রাজনৈতিক দল এটা। এই বর্তমান সময়ে যে রাজনৈতিক দলটি সরকারের সর্বোচ্চ সুবিধা পাচ্ছে সেটা হলো এই নাগরিক ঐক্য বা এখন যারা তরুণদের যে রাজনৈতিক দল তারা। এখন সমস্যা যে জায়গাটা হয়েছে যে এখানে সরকারের তরফ থেকে সরকার এমন কিছু বলতে পারে না যেটা নৈতিকভাবে বা আইনগতভাবে সেটার ভিত্তিমূল নিয়ে সমস্যা আছে। মানে আপনি যদি আওয়ামী লীগকে নিষেধ করতে চান, সরকারের দিক থেকে যদি এরকম কোনো বক্তব্য উপস্থাপন করতে চায়, তাহলে সরকারকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে, এবং সরকারের দিক থেকে সেই বক্তব্য উপস্থাপনের সুযোগ নেই। যে কারণে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা তার পক্ষ থেকে এই বিষয়টাতে এক ধরনের কথা বলা হয়েছে, সেটা নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু অন্যদিকে যারা প্রেশার গ্রুপ হিসেবে সরকারের প্রেশার গ্রুপ বা সরকারের রাজনৈতিক দল, তাদের তো সেই লিমিটেশন নেই। তারা সেই ক্ষেত্রে তাদের মতো করে অনেক কিছুই চাইতে পারে। এখন এই চাওয়াটা কতটা আসলে বাস্তবসম্মত রাজনৈতিক মাঠে, যেটা রুবেল ভাইরা বলছেন যে যতগুলো অংশীজন আছে, এই অংশীজনদের মধ্যে একটা পক্ষ, একটা স্টেক হোল্ডার চাচ্ছেন। এখন যদি আপনি এই আন্দোলনের যদি সম্পূর্ণ স্টেকটাকেই যদি আপনি এই তরুণদের হাতে দিয়ে দেন, তাহলেও কিন্তু সেটা অন্যদের প্রতি আমার কাছে মনে হয় যে এক ধরনের অবিচার করা হবে। কারণ হলো যে বিএনপির অংশগ্রহণ ছিল, সিপিবির অংশগ্রহণ ছিল, অন্যান্য অনেকের অংশগ্রহণ ছিল, অনেক রাজনৈতিক সামাজিক সংগঠন অনেকেরই অংশগ্রহণ ছিল। সুতরাং তাদের মধ্যে একটা পক্ষ চাচ্ছে, একটা পক্ষ খুব জোরালোভাবে চাচ্ছে। সো তাদের এই একটা পক্ষে জোরালোভাবে চাচ্ছে, সেটাকে আমার মনে হয় মুখ্যভাবে না দেখে অন্যান্য পক্ষরা কি চাচ্ছে সেই আলোচনাটাও আসা উচিত। এবং সেটা যদি আসে, তাহলে আপনি হয়তো একটা ক্যালকুলেশন করতে পারেন যে কত অংশীজনদের মধ্যে কতজন চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং কতজন চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। সো আমরা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অংশীজনদের মধ্যে একমাত্র একটি পক্ষই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সাইদুল হক রুবেল আপনার কাছে আসি। যেমনটা বলছিলেন তানভীর হোসেন, সেই কথা সূত্র ধরে আমি যদি দেখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত, তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। এবং বিএনপির যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। আবার যদি দেখি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তা চাই না, তিনি সরাসরি বলছেন। এইখানে আপনি আসলে এই যে রাজনৈতিক অন্যান্য, যেহেতু আপনি একজন রাজনীতিক, তাদের অবস্থানটা আসলে কি দেখছেন? আপনার দৃষ্টিতে কি মনে হয় বিএনপি জাতীয় পার্টি? বিএনপির দৃষ্টিতে দেখছে, জাতীয় পার্টির দৃষ্টিতে দেখছে। প্রথমত জাতীয় পার্টির বিষয়টা আসি। জাতীয় পার্টি তো সরকারের, বিগত সরকারের অংশ ছিল, ঠিক আছে। যে নির্বাচনগুলোতে আমরা কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করিনি, সেই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাতীয় পার্টি। তারপরও জাতীয় পার্টিকে আমরা দেখেছি যে আমরা বঙ্গভবনে দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানের
প্রফেসর ডক্টর ইউনূসে, জিএম কাদেররা ওনারা উপস্থিত ছিলেন সেখানে আর কি। এখন আবার বিএনপি, তার তো দীর্ঘ 15 বছরের একটা স্ট্রাগল রয়েছে, তাদের অনেক নির্যাতন রয়েছে। তাদের হচ্ছে শুধু তো জুলাই আগস্ট মাসে তাদের কর্মীরা মারা যায় নাই, তাদের নেতা এবং কর্মীরা দীর্ঘ 15 বছর ধরে এই নিপীড়নের মধ্যে ছিল। তাদের বিরুদ্ধে ক্রসফায়ার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। তো অনেক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে পরীক্ষিত শক্তি, সবচেয়ে অগ্রগামী শক্তি নিঃসন্দেহে। এবং তাদের চেয়ারপারসন বা চেয়ারম্যান হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যা শক্তি ছিল তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে। এটা প্রত্যাশা করছেন, এটা খুব ভালো ইতিবাচক ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা হচ্ছে অলরেডি সেখানে অনেক বড় ধরনের মেরুকরণ ঘটে গেছে, অনেক বড় ধরনের মেরুকরণ ঘটে গেছে। নির্বাচন প্রসঙ্গেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দল, ঠিক আছে, এবং আন্দোলনে অংশগ্রহণকারী অংশীজনদের প্রায় সব কটি অংশীজন, শুধুমাত্র দুটো, একটি নতুন গঠিত এনসিপি এবং জামাত ইসলাম ছাড়া হচ্ছে বাকি সবাই হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হতে চায়, দেশকে সেদিকে নিয়ে যেতে চায়। তারা এখনও হচ্ছে কি সময় নিতে চাচ্ছেন সংস্কারের নামে আর কি। ফলে এই জায়গায় একটা বড় বিভাজনের বিষয়। আমি এই জায়গায় একটু যোগ করি, আপনি যে বিষয়টি বলছেন যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবেন না। আপনি যেমনটা বলছিলেন যে এখানে যদি দেখি যে জামায়াতের আমিরের যে বক্তব্য তিনি যেটা বলেছেন এবং এনসিপির তরুণদের যে নতুন রাজনৈতিক দল তাদের যে অবস্থান, আপনি কি মনে করেন যে এটি আসলে একটি জামাতের বক্তব্য এনসিপির অবস্থানকে সমর্থন করছে? না, নিঃসন্দেহে জামাতের বক্তব্য এনসিপির অবস্থানকে সমর্থন করছে এবং একই সাথে এই আন্দোলনকারী যে হচ্ছে গিয়ে মহাশক্তি তৈরি হয়েছিল, জনতার যে বিশাল ঐক্য তৈরি হয়েছিল আগস্টে, সেটাকেও বিভক্ত করে দিচ্ছে জামাতের এই বক্তব্য। ঠিক আছে, শুধুমাত্র তারা এনসিপিকে প্রিভিলেজ দিচ্ছেন, ফ্যাসিলিটেট করছেন, আর বাকিদেরকে কর্নার করারও চেষ্টা করছেন আর কি। ঠিক আছে, ফলে সকলের আলোচনাকেই ধারণ করবার চেষ্টা, চরিত্র করবার প্রয়োজন রয়েছে আর কি এই ক্ষেত্রে। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয়ে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনাগুলো করছিলাম, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যেটা অবজেক্টিভ বোধ হয় সবার এক না। একটা সময় এসে যখন জুলাই আগস্টের সময় একটা অবজেক্টিভ ছিল, একটা সিঙ্গেল ফোকাসে সবাই কাজ করেছে। এখন প্রশ্ন এসেছে জামায়াতের বিষয়ে। জামায়াত তো নিষিদ্ধ ছিল, তারা এখনও নির্বাচন করতে পারবে কিনা সেখানেও একটা প্রশ্ন আছে। এনসিপি একেবারেই নতুন তরুণদের দল, তাদের কতটা আস্থা সোসাইটিতে এসেছে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। সো তারা সময় নিতে চাইবে, এটা একটা বড় বিষয়। ইতিমধ্যে জামাতের দিক থেকে যেটা প্রথম থেকেই তারা একটা আপার হ্যান্ড নিয়ে তারা হলো যে পুরো যে আন্দোলনকে তারা নিজেদেরকে ব্যাগেজ করার জন্য এটা এক ধরনের চেষ্টা আমরা এটা প্রত্যক্ষ করেছি। আমার কাছে যেটা সবচাইতে দুর্ভাবনার বিষয়, আপনি দেখেন রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে যেটা হলো বাংলাদেশের মূল রাজনীতি যেটা, সেটা হলো 1971। এই মার্চ মাসে এসে আমরা সেই মার্চের বিষয় নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা বা আদৌ নির্বাচন হবে কিনা। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের প্রশ্নে সবার আগে সবাইকে ঐক্যমত্য হতে হবে। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো বিভাজন তানভীর হোসেন, ঠিক এই জায়গায় আমি আপনার কাছে একটি তথ্য একটু তুলে ধরি এবং এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী, এরকম একটি আলোচনা চলছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আওয়ামী লীগ সরকার স্বভাবতই, এখন আওয়ামী লীগ সরকার নিয়ে কথা বললে অনেক প্রশ্ন এসে যাবে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বীরাঙ্গনা যারা ছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়েছিল। এটা কিন্তু অসাধারণ একটা কাজ হয়েছিল। সো এখন সেখানে যদি আরেকটা নতুন করে মেরুকরণ বিভাজন তৈরি করা হয় তাহলে অবশ্যই এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে বলে আমি মনে করি। আর আমি মনে করি যে মুক্তিযুদ্ধে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তো সেই দিক থেকে আমি যেটা বলি, যেমন ধরেন মুক্তিযোদ্ধা ক্যাম্পে একজন যুদ্ধ করতে গেছেন, সেই ক্যাম্পে আরেকজন অস্ত্র যোগান দিয়েছে। এখন যিনি অস্ত্র নিয়ে সারা রাত ধরে অস্ত্র নিয়ে বসেছিলেন তিনি মুক্তিযোদ্ধা হবেন কি হবেন না, বা যিনি ভাত রান্না করেছেন ক্যাম্পে গেরিলা ফাইটারদের জন্য ভাত রান্না করেছেন, তিনি কি মুক্তিযোদ্ধা না? তাকে কি তাহলে আপনি সহযোগী বলবেন? এখন যে লোকটা ভাত রান্না করেছে একদিন, সে কিন্তু আরেকদিন অস্ত্র হাতে
রণাঙ্গনে লড়াই করেছে। সুতরাং কিভাবে কোন মানদণ্ডের উপরে কোন কোন ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এটা করা হচ্ছে, নাকি এটা একটা রাজনৈতিক মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা রাজনৈতিক প্রচেষ্টা, এই বিষয়টা বোধহয় একটা প্রশ্ন করার সুযোগ আছে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। শাহজাদুল হক রুবেল, এই বিষয়টিতে আপনি কি বলবেন? আসলে এই সময়কালে অনেক ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, সেটাতে আমরা আশাবাদী হয়ে উঠছি। আবার কিছু কিছু জায়গায় প্রচণ্ড আমরা আশঙ্কাগ্রস্ত হচ্ছি, হতাশ হচ্ছি। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রপঞ্চ হচ্ছে যে বারবার ঘুরে ফিরে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, মুক্তিযুদ্ধ 1971-কে আক্রান্ত করা হচ্ছে, এবং এটাকে মানে কীভাবে করে হেয় প্রতিপন্ন করবে তার জন্য একটা মহোৎসব চারদিকে চলছে। খুব বেশি কি প্রয়োজন এই ব্যাপারটা, এই মুহূর্তে এটা কেন করা হচ্ছে? খুব বেশি কি প্রয়োজন? খুব বেশি কি এটা হচ্ছে গিয়ে মানে প্রয়োজনীয় একটি বিষয় এই সময়কালে ছিল? আপনি একটা জিনিস দেখেন, একটু বুঝতে হবে যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র যদি 9 মাসের যুদ্ধ মনে করেন, যে 9 মাসের যুদ্ধেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে কিন্তু ভুল করা হবে আর কি। ঠিক আছে, সেই 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক চেতনা তৈরি হয়েছিল, সেটাই কিন্তু হচ্ছে নানা রকম লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু বিকশিত হতে হতে একটা স্তর অতিক্রম করবার পর কিন্তু মানুষ এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের স্বাধীনতার জন্য এবং এই মুক্তিযুদ্ধে। ফলে সেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা। আর আমার কমরেড মনি সিং, তিনিও এই অস্থায়ী সরকারের উপদেষ্টা ছিলেন। কমরেড মনি সিং এখন আমি শুনতে পারলাম এত বছর পর যে তিনি মুক্তিযোদ্ধা নন, তিনি মুক্তিযুদ্ধের সহযোগী। এইভাবে করে আমার দেশের সে কিংবদন্তি তুল্য মানুষগুলোকে, আপনি তাজউদ্দিনের কথা বলেন, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেন, কমরেড মনি সিংয়ের কথা বলেন, মৌলানা ভাসানীর কথা বলেন, মৌলানা ভাসানী উপদেষ্টা ছিলেন, মৌলানা ভাসানীর কথা, আজকে তাদের আমরা মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেব আমরা। ঠিক আছে, আমরা তাদের মুক্তিযোদ্ধার খেতাব তাদের কাছ থেকে কেড়ে নেব, মৌলানা ভাসানীরটা কেড়ে নেব, কমরেড মনি সিংয়েরটা কেড়ে নেব, তাজউদ্দিনেরটা কেড়ে নেব, একই সাথে শেখ মুজিবুর রহমানেরটাও কেড়ে নেব। এটা আসলে কাউকে অসম্মানিত করে নিজেকে বড় করা যায় না, কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। যার অবদান যতটুকু ইতিহাসে রয়েছে তার অবদান সেটাকে স্বীকার করে নেওয়া দরকার। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগকে, যে তারা হচ্ছে গিয়ে জেনারেল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, তাকেও হচ্ছে গিয়ে বাতিল করে দেওয়ার চেষ্টা করেছেন, নানান রকম বিষয় আসলে দেখেছি আমরা। আসলে এই বিষয়গুলোর জন্যই তো এর চরম পরিণতি ঘটেছে। ফলে আমরা সবাইকে, আমার মনে হয়, যার ইতিহাসে যতটুকু সম্মান পাওয়ার, যেটুকু সম্মান জাতি দিয়ে এসেছে অর্ধশত বছর ধরে, সেটাকে আবার নতুন করে পাল্টে দেওয়ার, ঠিক আছে, নতুন রেটরিক দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এই সবই কিন্তু হয়ে যেতে পারে খুবই স্বল্পস্থায়ী, আজকে যা কিছু বলছেন। ফলে এমন কিছু করা দরকার নাই যাতে জনগণে প্রশ্ন উঠবে, জনগণ থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু কিংবা খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাবেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। জি, আমি আপনার কাছে আবার একটু প্রসঙ্গে আসি, যেই বিষয় নিয়ে আসলে মূলত আলোচনা আজকে। আমরা যদি দেখি যে রাজনৈতিক দল নিষিদ্ধের যে ইতিহাস আসলে বাংলাদেশের, এই ক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আসলে এটা কতটুকু ভালো কোনো কিছু বয়ে আনবে বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে মাল্টি পার্টি ডেমোক্রেসির সম্ভাবনা, সেই মাল্টি পার্টি ডেমোক্রেসি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে এক। আর একটি হচ্ছে, আমাদের তো কয়দিন আগের অভিজ্ঞতা রয়েছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন। পরে তো দেখা গেল কয়দিন পরে আজকে যে সেনাবাহিনী প্রধানকে নিয়ে এত প্রশ্ন হাসনাতে, সেই সেনাবাহিনী প্রধান রাজনীতিবিদদের পরিচয় করে দিতে গিয়ে সবার আগে হচ্ছে জামাত ইসলাম এবং তার আমিরের নাম উচ্চারণ করেছেন তিনি। ফলে এইভাবে করে ডিক্রি জারি করে তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেটাকে থামানো যায় না, ঠিক আছে। বরঞ্চ মানুষের মধ্যে থেকে হচ্ছে গিয়ে কাজ করার মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক দল গড়ে তোলা দরকার, ঠিক আছে। নিজেকে জনপ্রিয় করা দরকার, নিজের জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটা রক্ষা করাও দরকার, ঠিক আছে। আমি এটাই মনে করি আর কি। জি, তানভীর হোসেন কি বলবেন এই বিষয়ে? অবশ্যই রুবেল ভাই যেটা বলেছেন সেটা তো সত্য। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করার মতো নতুন কোনো শক্তি এখন পর্যন্ত তৈরি হয়নি। টেকনিক্যালি এটা পসিবল না,
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন উত্থাপন করা যেরকম অবান্তর, সেইভাবে জনগণ কাকে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না সেটা জনগণের সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগ এই পর্যায়ে এসে যেহেতু জুলাই আগস্টের একটা প্রচণ্ড ঝড় একটা গেছে এবং সেখান থেকে আওয়ামী লীগকে আমরা একটা নীরবতার মধ্যে দেখেছি। প্রশ্ন হলো যে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আপনার পুনর্বাসন, আওয়ামী লীগ কি নির্বাসনে গেছে? আওয়ামী লীগ তো স্বেচ্ছায় নিজেকে এখন পর্যন্ত আপনি যদি নির্বাসন বলেন সে তো স্বেচ্ছায় নির্বাসন। আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে বা আইনগতভাবে কোথাও থেকে নির্বাসিত হয়নি। সো এই স্বেচ্ছায় নির্বাসন থেকে আওয়ামী লীগের মতো ফিরুক এবং রাজনীতির মতো চলুক। আমি যেটা মনে করি রাজনীতি কখনো কাউকে নিষিদ্ধ করে রাজনীতি করা বাংলাদেশের এই পর্যায়ে খুবই অসম্ভব রকমের একটা কাজ। কারণ মানুষের বিশ্বাস, রাজনৈতিক বোধ, সামাজিক চেতনা সব কিছু মিলে একটা রাজনৈতিক দলের অংশগ্রহণ যখন 50 বছরেরও বেশি হয় তখন সেটাকে আপনি ইচ্ছে করলে নিষিদ্ধ করতে পারেন না, বা করে আপনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা যে আপনি অ্যাচিভ করতে পারবেন সেটা সেই নিশ্চয়তাও কেউ দিতে পারে না। সুতরাং আমার কাছে মনে হয় যে আলোচনাগুলোকে এই আওয়ামী লীগের প্রসঙ্গে না এনে আলোচনাগুলোকে নির্বাচনের প্রসঙ্গে যত দ্রুত আমরা নিয়ে যেতে পারবো তত বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গল। কারণ বাংলাদেশ এখন একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং আপনার ফোকাসটা শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে একেবারে ফোকাস না করে একটু বড় করে সারা বিশ্বকে দেখার চেষ্টা করুন, অর্থনীতিকে দেখার চেষ্টা করুন, দেশের ভবিষ্যৎকে দেখার চেষ্টা করুন, তাহলেই সবার জন্য মঙ্গল। জি, এবং ঠিক এই জায়গাতে আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন আনা, এই বিষয়টি নিয়েও নানা আলাপ আলোচনা চলছে যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা, যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। বাংলাদেশে -2 নিয়ে অনেক কথা হয়েছে। -2 ফর্মুলা বাংলাদেশে কাজ করেনি। আর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। তাদের এই ইমোশনাল বিষয়ের মধ্যে থেকে এরকম একটা ভাইব্রেন্ট জনগোষ্ঠীর মধ্য থেকে আপনাকে এখন পর্যন্ত আপনি কি বিএনপিতেও তো এই একই চেষ্টা করা হয়েছিল, সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটা আমার মনে হয় খুব একটা সম্ভব হওয়ার সুযোগ নাই। জি, তানভীর হোসেন আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। শাহদুল হক রুবেল 15 সেকেন্ডস যদি জাস্ট একটা কমেন্ট করতেন এই বিষয়ে। আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে আমার কথা হচ্ছে এটা আমার কনসার্ন না, এটা আওয়ামী লীগের কনসার্ন। আওয়ামী লীগের নেতা কে হবে, আওয়ামী লীগ তার কৌশলগত কারণে সেটা ঠিক করবে। সে প্রয়োজনে শেখ হাসিনা থাকবে বা বদল করে নতুন কাউকে করবে, সেটা আমার আলোচনার বিষয়। সম্ভাবনার জায়গাটা আর কি, সম্ভাবনার জায়গা হচ্ছে যে কি মনে হচ্ছে সেটা আসলে মানে বাংলাদেশ তো, বাংলাদেশের মানুষের আমরা দেখেছি অতীতেও অনেকবার এই ধরনের সংস্কার ব্যাপার হয়েছিল, -2 থিওরির কথা বলা হয়েছিল। তো একটু এটা হলো খুব বেশি বীর ভোগ্যার দেশ আর কি, মানে যত অপরাধী করি তারপরও যার যার নেতাকে সে খুব বেশি ভালোবাসে। এটা আমরা এরশাদের ক্ষেত্রে দেখেছি, খালেদা জিয়ার ক্ষেত্রে দেখেছি, শেখ হাসিনার ক্ষেত্রে দেখছি আর কি। তো ফলে এটা মনে হয় যে হচ্ছে আমরা বাইরের থেকে বা উপর থেকে বা কোনো সরকার থেকে এটা পরিবর্তন করাটা ঠিক না। ওই দলটি নিজের আত্ম উপলব্ধি থেকেই তার নতুন নেতৃত্ব নিয়ে আসবে। আর বয়সেরও একটা ব্যাপার রয়েছে, প্রাকৃতিক ব্যাপার রয়েছে, জৈবিক ব্যাপার রয়েছে। আমরা চাইলে তো কাউকে 150 বছর ধরে সভাপতি রাখতে পারবেন না কেউ কাউকে। তো আওয়ামী লীগ ঠিক করুক, আওয়ামী লীগ কি করবে। জি, ধন্যবাদ শাহদুল হক রুবেল আপনাকে এবং তানভীর হোসেন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সময় শেষ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।